সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে আমাদের পডকাস্ট লাইভ শোতে। আমাদের প্রতি পর্বে একজন খুবই স্পেশাল একজন গেস্ট থাকেন। আজকে আমাদের আরও একজন খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ঝুমুর আপু। ঝুমুর আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি ভালো আছি। আমি মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছি 23 বছরের মতো প্রায় এই সময় ধরে। 23 বছরের সময় অনেকগুলো এজেন্সিতে কাজ করেছি, কিছু কর্পোরেটে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর 1 বছরের মতো হলো নিজের স্বপ্ন মতো একটা ছোট্ট এজেন্সি চালাচ্ছি, ব্র্যান্ড গিয়া লিমিটেড নামে। ইচ্ছা আছে এটাকে বড় করার, সামনে হয়তো আরও কিছু ভেঞ্চার আসবে। আর চেষ্টা চালাচ্ছি, দেখি। আর এর পাশাপাশি আমি এখন আইবিএতেও পড়াচ্ছি অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি। স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য সাবজেক্ট। এমবিএ স্টুডেন্টদেরকে পড়ানোর চেষ্টা করে যাচ্ছি। দ্যাটস অল অ্যাবাউট মি রাইট নাও। ওকে আপু, ফ্যান্টাস্টিক। আপু, আপনি তো আসলে আমাদের মার্কেটিং ডেতে কিন্তু প্রথমবার থেকেই আপনি আমাদের সঙ্গে আছেন। এর আগেও আপনি ছিলেন। আপু, হাঁটি পা পানা আমার মনে হয় আসলে আমরা কিন্তু খুবই স্পিডি কিন্তু চলে আসলাম মনে হলো প্রথমবার। এই সেই দিন মাত্র শুরু হলো 2018 আমার কাছে তো মনে হচ্ছে যে চোখের পাতা ফেললাম 8 বছর হয়ে গেল। হ্যাঁ, এত স্পিডি আমরা চলে আসলাম। মাশাআল্লাহ। ফিলটা কেমন লাগছে আপু? আমরা যারা আসলে ব্যাক এন্ডে কাজ করি, মানে পর্দার পেছনের লোক বলতে পছন্দ করি আমি আমাদেরকে। এইরকম সময় যারা কাজ করি, দুলু ভাই আছেন, আরো সবাই যারা সিনিয়র ভাইরা আছেন, আমাদের অনেক মেন্টর আছেন, তাদের সঙ্গে যখন কাজ করছি, আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের সবার, পার্টিকুলারলি আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন, ইভেন আমাদের যারা জুনিয়র আছেন, যারা অগ্রজ এবং যারা অনুজ, দুদিক থেকেই আমি বলবো যে এটা একটা বড় কন্ট্রিবিউশন তাদের। আমরা তো আসলে দেখা যায় যে চাকরি বাকরি করে, অফিস আদালত করে তারপরে হয়তো একটু সময় বের করি, কিন্তু কয়েকজন মানুষ তো এখানে আছেই, আমরা সবাই তাদেরকে জানি, যারা আসলে তাদের ফুল সময়টুকুই ডেডিকেট করেন আসলে আমাদের পরিশ্রমের ফলে আসলে কিন্তু এক্স্যাক্টলি। সো ক্রেডিটটা আসলে আমি বলবো অনেক বেশি তাদের। আর আমরা আসলে, আমি পার্টিকুলারলি বলবো যে গিলটি অ্যাজ চার্জ, যতটুকু সময় দেওয়া আসলে প্রয়োজন এই ফোরামটাকে, এই এমআইবি-কে এবং এই আয়োজনটাকে, আমার মনে হয় আমি এনাফ দিতে পারি না। অ্যান্ড এটা অলওয়েজই আমার কাছে মনে হয় যে একটা অপরাধবোধ কাজ করে। আবার অ্যাট দ্য সেম টাইম আমি আসলে খুব চেষ্টা করি যতটুকু লিমিটেড সময় আছে নিজের সময়ের মাঝখান থেকে সময় বের করে ব্র্যান্ড মার্কেটিংয়ের দুনিয়াটাকে একটুখানি এক্সপ্লোর করা, এখানে যতটুকু কন্ট্রিবিউট করা পসিবল হয় সেই কন্ট্রিবিউশনটা করা, এটাতে আমি খুব চেষ্টা করি। অ্যান্ড আরেকটা খুব চেষ্টা করি, সেটা হচ্ছে যেহেতু আমি নিজে একজন ওমেন, আই হ্যাভ ফেসড সো মেনি চ্যালেঞ্জেস। এখনকার এই স্টেজে আসা, শুরু থেকে তো আর এই জায়গায় আসতে পারি নাই। অ্যান্ড আমি যখন শুরু করেছি ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করা, বিভিন্ন ফোরামে যাওয়া শুরু করেছি, তখনকার থেকে এখনকার ওয়ার্ল্ডটা কিন্তু খুব ডিফারেন্ট। এখন অনেক ওপেন, অনেক নেটওয়ার্কিংয়ের অপরচুনিটি আছে, আমাদের সময় ছিল না। আমি এখন খুব চেষ্টা করি, সচেষ্ট থাকি যে আমার সঙ্গে যারা অন্যান্য মেয়েরা আছে, যারা জুনিয়র মাত্র জয়েন করেছে, অ্যান্ড দে হ্যাভ ট্রিমেন্ডাস আমি বলবো ট্যালেন্ট, আমি খুব চেষ্টা করি তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, তাদেরকে চেষ্টা করি এনকারেজ করার জন্য যাতে আসে। অ্যান্ড আমি বিলিভ করি দুলু ভাই এবং আশরাফ ভাই যারা আছেন, আমাদের আসিফ ভাই যারা এই পেছনে আছেন, কাজ করছেন এত বছর ধরে, আলমগীর স্যার, এনারা সবাই আসলে এই একটাই চেষ্টা করছেন যে যেন মার্কেটিং ফ্যাটার্নিটিটা দিন শেষে আসলে একটা স্ট্রং ফ্যাটার্নিটিতে গ্রো করে এবং ওনাদের সঙ্গে থাকতে পারে। আমি মনে করি যে আই এম ব্লেসড। আপু, যেহেতু কথা প্রসঙ্গে আমি প্রশ্ন হয়তো বা আরো পরে করতাম, যেহেতু চলে আসলো ওমেন মার্কেটিয়ার, আমাদের আসলে দেখা যাচ্ছে যে এমএনসি এবং আমাদের যারা লোকাল যে কোম্পানিগুলো রয়েছে, সি লেভেলে কিন্তু এরকম ওমেন মার্কেটিয়ার খুবই নাই। মানে সেইটা আসলে কেন মনে হয় আপনার? চ্যালেঞ্জটুকু আসলে কেন, কি? এটা খুবই সেন্সিটিভ একটা কোয়েশ্চেন। সেন্সিটিভ এই জন্য কারণ এই ব্যাপারটা আমাকে খুব হন্ট করে অ্যাজ এ ওমেন। আমি যখন কোনো ফোরামের দিকে তাকাই, যখনই কোনো প্যানেল হয় অথবা যখন কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামও হয়, ইউ উইল সি যে ওমেনদের একটা আলাদা ক্যাটাগরি করতে হয় টু গিভ অ্যান অ্যাওয়ার্ড। মানে আমরা এখনো আসলে যতই বলি নারী পুরুষ সমান সমান, কিন্তু আমি জানি না এখনো বোধহয় আমরা প্রফেশনাল লাইফে এখনো ওই জায়গায় আসতে পারিনি। ওই যে গ্লাস সিলিং ব্রেক করার যে ব্যাপারটা, সেটা নিশ্চয়ই আছে এখানে। কিছু তো আমি বলবো আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা মেয়েরাও অনেক সময় ফ্যামিলি আর ক্যারিয়ারের মাঝখানে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে বাধ্য হই। এটা আমাদের জন্মগতভাবে আমাদের ভেতরে আসলে রোপণ করা যে ফ্যামিলি কামস ফার্স্ট, ছেলে মেয়ে হয়ে গেলে তারও বেশি। তো ক্যারিয়ারকে গ্রো করতে হলে, বিল্ড করতে হলে, একটা অনেক উপরে লেভেল নিতে হলে কিন্তু অনেক জায়গায় ছাড় দিতে হয়। একজন ছেলে মানুষের জন্য এটা অনেক ইজি, বিকজ বাড়িতে ওয়াইফ এটা সামলাচ্ছে। ওয়াইফের জন্য এটা ডিফিকাল্ট, বাড়িতে হাজবেন্ড তো সামলাচ্ছে না। তো ওইখান থেকে আমার মনে হয় একটা চ্যালেঞ্জ তো থাকেই। আর বাকিটা আসলে আমার মনে হয় এই কোয়েশ্চেনটা আমাকে না করে একটু ছেলেদেরকে করতে হবে যে
কেন এত মেয়ে কম? হুম। আমি যদি আমাদের মার্কেটিং ফোরামের কথাই বলি, হাতে গুনে কয়েকটা মেয়ের নাম আমি নিতে পারবো, রাইট? হুম। সুরায়া আপা আছে, শারমিন আছে, আম, কয়েকজন, শামিমা আছে হুম। ইউনিলিভারে, মেহরুবা আছে ব্র্যাক ব্যাংকে, যাদের সঙ্গে আমার ইনফ্যাক্ট একটা কথা হয়, প্যানেল আছে। প্যানেল হয়। এই মার্কেটিং সামিটই আমার একটা প্যানেল আছে, অ্যান্ড ওই প্যানেলটার নামও কিন্তু উইমেন ইন মার্কেটিং। হ্যাঁ, হুম। তো দ্যাটস অলসো ইন্টারেস্টিং যে সব মেয়েদেরকে দিয়ে একটা প্যানেল, ইটস নট এ হুম। মিক্সড প্যানেল। তো আমার মনে হয় আমাদের মেয়েদেরকে একটু সাহসী হতে হবে। হুম। হুম। গ্লাস সিলিং ব্রেক করার যে ব্যাপারটা, এটা অবভিয়াসলি একটা বড় চ্যালেঞ্জ আছে, হুম। বাট চেষ্টা করলে পারা যাবে না তা তো না। আমরা হুম। যদি 7-8 জন থাকতে পারি, কেন 70 জন না, হুম। রাইট? তো চেষ্টা করতে হবে। আপু এই সি লেভেলে বা আমরা যদি বলি যে পুরো হুম। মার্কেটের মধ্যে আমরা যদি আসলে দেখি খুবই হাতে গোনা কয়েকজন, কিন্তু যারা আছেন তারা কিন্তু খুবই ভালো করছেন। আমি বলতে বলি আমাদের বাজারের রূপালী আপা, রূপালী আপা তো আনবিলিভেবল, হ্যাঁ, অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি। হ্যাঁ, হ্যাঁ। মানে আসলে ব্যারিয়ারটা কোন জায়গায়? এই জায়গাটা কি আসলে একটা সময় পরে উপরে উঠতে দেয়াতে আসলে বাধা দেওয়া হচ্ছে, নাকি ও বাবা। নিজেরা তুমি তো আসলে একেবারে কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করে যাচ্ছ। না, আপনার জায়গা থেকে আপু আপনি জাস্ট না, আমার কাছে মনে হয় আমার তো আসলে এজেন্সি এবং কর্পোরেট দুই জায়গাতে দু জায়গাতে এক্সপেরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স। আমার কাছে মনে হয়েছে এজেন্সিতে ব্যাপারটা অনেকটাই ওপেন। হ্যাঁ, হুম। এজেন্সিতে কিন্তু ফিমেল লিডারশিপটা নিয়ে খুব বেশি সমস্যা আমি ফিল করিনি হুম। অ্যাটলিস্ট। হ্যাঁ, শুরুর দিকে আজ থেকে 10-12 বছর আগে হয়তো যখন লিডারশিপ রোলটা নিয়েছি, তখন কিছুটা ফেস করতে হয়েছিল যে এক সব টিম ভর্তি ছেলে, তাদেরকে একটা মেয়ে লিড করছে। হুম। হুম। দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ব্যাক দেন। বাট এখনকার সময় আমি বলবো, এখনকার যারা কাজ করে, এখনকার যারা তরুণ প্রজন্ম, যারা এখন বিভিন্ন কোম্পানিতে এজেন্সিতে কাজ করছে, তারা আসলে বসকে বস হিসেবে জানে। হুম। ছেলে বস না মেয়ে বস, এই ডিফারেন্সিয়েটটা করে না। হুম। কর্পোরেটের ক্ষেত্রে সিএক্সও লেভেলে আমি বলবো, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলি, একটু তো পলিটিক্স হয়, এটা তো কিছু করার নাই। কর্পোরেট পলিটিক্স তো আসলে একটা কমন জায়গা, এবং ওখানে একটা মেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, আনফর্চুনেটলি এখনো ওইটা খুব সহজভাবে নেওয়া হয় না। তো আমার মনে হয় ওইটা একটা বড় কারণ। আর আমরা মেয়েরা আসলে কোনো সংঘাতে যেতে চাই না, হুম। কোনো True. কোনো কারোর সঙ্গে কোনো ক্ল্যাশে যেতে চাই না। আমাদের জন্য দিন শেষে মানসিক শান্তি অনেক বড় একটা ব্যাপার। অ্যাটলিস্ট আমার জন্য তো পার্সোনালি ইটস এ বিগ থিং। আই উড রাদার বি অ্যাট পিস অফ মাই মাইন্ড রাদার দেন হুম। ফাইটিং ফর এ পজিশন সামওয়্যার এলস, কোথাও। তার থেকে ওই কারণেই আমার মনে হয় মেয়েরা একটা সার্টেন জায়গা পরে গিয়ে আর ওটার মধ্যে যেতে চায় না, যে থাক বাদ দিই। আচ্ছা। মেবি। আপু কথা প্রসঙ্গটা একটু অন্যদিকে এখন আবার একটু যেতে যাচ্ছি যে আমাদের এবারের যেই আমাদের থিমটা মার্কেটিং ওয়েলবিং, আপনি তো এজেন্সিতে ছিলেন, দীর্ঘ ক্যারিয়ার আপনার, এখন মোস্টলি আপনি এজেন্সিরই মানুষ আমি। এজেন্সির মানুষ, এবং এখন আপনি টিচার হিসেবেও আছেন। হ্যাঁ। তো আসলে আপনার কাছে একটু জানতে চাবো যে যারা আসলে এই যারা আমাদের এই কোম্পানিগুলো রয়েছে, যারা হুম, যখন হুম। এই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেন, তারা কিন্তু তাদের একটা টার্গেট থেকে ওয়েলবিং, হেলথ কেয়ার, এই ব্যাপারগুলা এখন আপনার কি মনে হচ্ছে যে ব্যাপারগুলা অলরেডি যতটুকু আছে এনাফ, নাকি এটা আরো এক্সটেন্ড করা দরকার, আরো বাড়ানো দরকার? ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। হ্যাঁ, আমি যদি বলি, আজ থেকে 20-22 বছর আগে থেকে যখন আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং শুরু করেছি, তখন এক ধরনের চল ছিল বিজ্ঞাপনের। মাঝখানে শুরু হলো নাচ গান, এই সমস্ত কিছু না। এখন ব্র্যান্ডগুলো অনেক বেশি সচেতন, এখনকার মার্কেটিং অনেক বেশি সচেতন। এখন আমরা ওয়েলবিং নিয়ে কথা বলি। ইভেন যে ব্র্যান্ডগুলোর হয়তো ওয়েলবিং নিয়ে কথা বলার কথা না, মানে অ্যাট দ্য কোর অফ দি প্রোডাক্ট প্রবাবলি ওর কানেকশন নাই, সেই ব্র্যান্ডগুলোও কিন্তু এখন মানুষের ভালোটা চিন্তা করে কথা বলে। সো চেঞ্জ একটা ডেফিনেটলি এসছে। বেশিরভাগ ব্র্যান্ডই এখন চেষ্টা করে একটা কিছু করতে, যেখান দিয়ে আসলে তার ব্র্যান্ডটা যে আসলে সমাজের ভালো চায়, কাস্টমারের ভালো চায়, সেই জিনিসটাকে তারা উঠিয়ে আনতে চেষ্টা করে। বাট ইনাফ কিনা আমি বলবো না। আমার মনে হয় আরো অনেক কিছু করার তো চান্স নিশ্চয়ই আছে। আমাদের কি বের করতে হবে যে কিভাবে করা যায়। এই জায়গাটাতে কি আপু মনে হয় যে তার যে টিজি, সে শুধুমাত্র টিজিকেই টার্গেট করেই সে পুরো প্ল্যানটা সাজাচ্ছে, নাকি সে আসলে আমাদের যে সোশ্যাল ইম্প্যাক্ট কি, সে আসলে কোনটাকে টার্গেট করছে? ব্র্যান্ডের তো টিজি ছাড়া উপায় নেই। জন্ম থেকে তো পড়ানো হয়েছে আমাদেরকে যে টার্গেট কাস্টমার ধরেই মাথায় রাখতে হবে, রাইট? আর আসিফ ভাইয়ের সঙ্গে যখন কাজ করেছি, ওনার আসিফ ইকবালের সাথে কাজ করেছি স্বপ্নতে, আমি ওনার কাছ থেকে একটা জিনিস আমি শিখেছি, সেটা হচ্ছে দ্য ব্র্যান্ড হ্যাজ টু বি ইন দ্য সেন্টার অফ ইউর প্ল্যান। যদি ওটা একদম সেন্টার, যদি ব্র্যান্ড না থাকে, দেন জাস্ট ডিসকার্ড দ্য প্ল্যান, রাইট? তো
ব্র্যান্ডের জন্য আবার কাস্টমার ইজ দ্য সেন্টার অফ দ্য প্ল্যান, রাইট? হুম। আমি আমার কাস্টমারের সঙ্গে যদি কানেক্ট না করলাম, যার কাছে দিন শেষে আমার ব্র্যান্ডটাকে আমি সেল করব, হুম। আমার প্রোডাক্ট বা সার্ভিস সেল করব, আমার তো তার সাথে কানেক্ট করতে হবে। হুম। এখন পুরো সমাজকে মেসেজ না দিয়েও আমি যদি আমার টার্গেট কাস্টমারকেই মেসেজটা দেই যে হুম। কিভাবে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা দিয়ে আমি সোসাইটির ভালো করছি, কাস্টমারের ভালো করছি, হুম। দেশের ভালো করছি, দ্য ব্র্যান্ড শুড সেল ইটসেলফ। ওটা নিয়ে তো আমার মনে হয় না কোথাও আচ্ছা, কোনো এটা কি confusion আপু আছে। আসলে আপনার যেমন টিনেজদের জন্য একরকম হয় কিনা, যারা একটু ওল্ড তাদের জন্য একরকম, কিরকম হয় এই ওয়েলবিং হ্যাঁ, কনসাসরা? মানে হবে কি স্বামী, যে এক একটা জেনারেশন তো এক একভাবে কথা বলে। আমাদের বাবা মাদের সঙ্গে যে ভাষায় যেভাবে কথা বললে ওনারা বুঝবেন, আমাদের সঙ্গে বললে কিন্তু আমরা বুঝি না। আর এখনকার জেনারেশন জেন জি, হুম। তারপরে জেন আলফা, আবার নতুন একটা কি যেন 2025 থেকে আসছে, আমি নামও জানি না এদের এখন পর্যন্ত। তো ল্যাঙ্গুয়েজই তো ডিফারেন্ট, কথা বলার ভঙ্গিটাই তো ডিফারেন্ট। আমি আমার নিজের ফ্যামিলিতেই, আমার পরিবারে আমি, আমার সাথে আমার মা থাকেন, শাশুড়ি থাকেন, শ্বশুর থাকেন, দেবররা আছেন। আই লিভ ইন এ বিগ জয়েন্ট ফ্যামিলি। অ্যান্ড আমার বাসায় কিন্তু একটা জেন আলফা থেকে শুরু করে একদম মানে 72+ ইয়ার্স হুম। ফুল জেনারেশন আছে। হুম। আই সি মাল্টিপল লেভেল অফ কাস্টমার্স এভরি ডে ইন মাই হাউস। এবং একটা সিঙ্গেল ফ্যামিলিগত বিষয় যদি কথা বলতে হয় না, আমাকে কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। হুম। তো সেভাবেই করতে হচ্ছে। করতেই হবে, কারণ আমি এখন আমার মার সাথে যেভাবে কথা বলবো বা আমার শাশুড়িকে একটা প্রবলেম নিয়ে যখন একটা কথা বলবো, সেই সেম ল্যাঙ্গুয়েজ যদি আমি আমার ছেলের সাথে কথা বলতে যাই, 19 বছর বয়স, হি উইল নেভার আন্ডারস্ট্যান্ড আমি কি বলার চেষ্টা করছি। ও বলবে কি বলতে চাও এটা বলো, এত কথা বলো কেন, রাইট? এখনকার জেনারেশন তো অস্থির। তো অস্থির জেনারেশনকে তো আপনার ওদের মতো করেই বলতে হবে গল্পটা, ব্র্যান্ডের গল্পটা, কমিউনিকেশনটা। তো সেম একই গল্প আসলে সব জায়গায় চলবে না। ওয়েলবিং এর গল্পটাও সেম, ভিন্ন রকম। কিন্তু আসলে যারা এই যে জেন জি, ওরা আসলে এই ব্যাপারটা কতটুকু রিসিভ করে? যেমন আমরা যদি দেখতে চাই যে যারা আসলে একটা ফ্যামিলিতে যারা একটু ওল্ড, ওনারা কিন্তু হেলথ কনসাসটা বেশি। হ্যাঁ, এখন কি আসলে সেটা কি টিনেজদের বা জেন জির মধ্যেও কি সেই ব্যাপারটা গ্রো করতেছে? আমি তো বলবো আছে। আমার অবজারভেশন, কারণ আমি আবার এই জেনারেশনটাকে খুব কিউরিওসিটি নিয়ে অবজার্ভ করি। হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে যখনই আমার জেনজিদের সঙ্গে অ্যাটলিস্ট দেখা সাক্ষাৎ করার বা ইন্টারাকশনের কোনো সুযোগ থাকে, আমি খুব ক্লোজলি ওদেরকে অবজার্ভ করি। যতই আমরা ওদেরকে বলি না কেন ছন্ন ছাড়া, যতই ওদেরকে বলি না কেন নিজেদের ভালো বুঝে না, ওরা কিন্তু নিজেদের ভালো বুঝে। এখনকার জেনারেশন নিজেদের ভালো বুঝে, ওরা সোসাইটির ভালো বুঝে, ওরা এনভায়রনমেন্টের ভালো বুঝে। হ্যাঁ, ওরা অনেক সচেতন। আমি আমার ক্লাসেও ইনফ্যাক্ট এই কথাটা বলি যে ব্র্যান্ড যারা এখন সাস্টেইনেবিলিটির দিকে না তাকিয়ে আছে, যে সমস্ত ব্র্যান্ড ফিউচারের ইম্প্যাক্ট কি পড়বে অন এনভায়রনমেন্ট, এটা নিয়ে চিন্তা না করে জেন জি অথবা জেন আলফা এই কাস্টমার বেস যখন ডিসিশন মেকার হবে, তারা যখন ডিসিশন নেবে যে আমি কোন ব্র্যান্ডের কাছ থেকে কিনবো, যেই ব্র্যান্ডটা সাস্টেইনেবিলিটির দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যেই ব্র্যান্ডটা গ্লোবাল ওয়ার্মিং অথবা গ্লোবাল কোনো হার্ম না করে চালাচ্ছে এবং ওইটা নিয়ে মার্কেটিং করছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেশন তার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, ইভেন ইফ দে হ্যাভ টু পে মোর মানি ফর দ্যাট। মানে ইকুইটি উইল ডিপেন্ড অন দিস সোর্ট অফ অ্যাক্টিভিটি, যেখানে যেই ব্র্যান্ডগুলো ওয়েলবিং নিয়ে চিন্তা করছে, অফ দ্য সোসাইটি, অফ এনভায়রনমেন্ট, অফ পিপল। বিকজ এই জেনারেশনটা কিন্তু ভীষণ সচেতন অন শুধু নিজের ভালো না, ওরা কিন্তু সোসাইটির ভালো নিয়ে সচেতন, ওরা দেশের ভালো নিয়ে সচেতন, ওরা পৃথিবীর ভালো নিয়ে সচেতন, ওরা ওভারঅল এনভায়রনমেন্টের ভালো নিয়ে সচেতন। সো আমার কাছে তো মনে হয় ওরা অনেক বেশি কনসিয়াস, এবং ওই যে ইন্টারনেটের যুগে তো অনেক স্ট্রংলি কানেক্টেড অ্যাজ ওয়েল। সো ওদেরকে বোকা বানানো এত সোজা না। আচ্ছা আপু, আপনার তো অনেক বড় একটা ক্যারিয়ার, তো আপনি আসলে চেঞ্জ কি দেখলেন এই এজেন্সিতে? আসলে আগের যারা আসলে তাদের আসলে লিডটা কি থাকতো, বা এখন যারা আসলে তাদের লিডটা কেমন থাকে? অনেক ডিফারেন্ট আমি বলবো। মানে আমি 2003-এ আমার মানে অফিসিয়াল ক্যারিয়ার শুরু করেছি 2003-এ। তার আগে স্টুডেন্ট অবস্থায় তো জার্নালিস্ট হিসেবে কাজ করেছি টুকটাক। তো 2003-এ যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি, তখনকার সময়কার যে ব্র্যান্ড মার্কেটিং স্টাইল, ধরন, স্ট্র্যাটেজি, 2007, 8, 10 আস্তে আস্তে দেখলাম কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল। একরকম কমিউনিকেশন তখন আর চলে না। ইমোশনাল গল্প থেকে তখন নাচ গান বেশি চলা শুরু হলো। 12, 13, 14-তে আরেক রকম, 18, 20-এ গিয়ে আরেক রকম। এখন তো ডিজিটাল, সবকিছু ডিজিটাল, সব শর্ট ভার্সন। একটু অন্যরকম ছিল। হ্যাঁ, করোনার সময় ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। আর এখনকার সময় তো কন্টেন্ট, অ্যাডভার্টাইজিং সবকিছু ডিজিটাল লেড। আগে ডিজিটালে যেতে হবে, তারপরে আমরা টিভিতে যাচ্ছি।
হুম। মিডিয়াতেও আমরা কিন্তু এই ড্রাস্টিক চেঞ্জটা হুম। অবজার্ভ করতে পেরেছি। আমি নিজে মিডিয়াতে কাজ করেছি, মিডিয়া প্ল্যানিং বাইংয়ে 13 বছর কাজ করেছি টপ অফ মাইন্ডে। হুম। তার পাশাপাশি ডিজিটাল এজেন্সিও চালিয়েছি। টপ অফ মাইন্ডের আন্ডারে আরেকটা এজেন্সি ছিল মেলোনিডস, ওটা আমি ফুল লিড করেছি। তো দুটা মিডিয়া তখন পাশাপাশি আমি দেখতাম, অফলাইন অ্যান্ড অনলাইন। এবং আমার এখনো মনে আছে 2010-এর দিকে যখন আমি মেলোনিডসটা শুরু করি, আমি আমার টিভি টিমের ছেলেপেলেদেরকে বলেছিলাম যে সেই দিন আর বেশি দূরে নাই যখন তোমার টিভি মিডিয়ার বাজেট ডিজিটাল মিডিয়া খেয়ে ফেলবে। অ্যান্ড দে ওয়ার লাফিং যে আপু এটা জীবনেও হবে না। 2023-24 এসে দিয়ে রিয়েলাইজ যে এটা হয়ে গেছে আসলে, পার্টিকুলারলি কোভিডের পরে মানুষজন যেভাবে অনলাইনে শিফট হলো। সো মার্কেটিং তো অলরেডি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সবকিছু শর্ট ফর্মে, লং ফর্মের কোনো কিছু আসলে মানুষজন এখন আর খুব আগ্রহণীয় দেখে না, আনলেস টিকটক খুব পপুলার যে কারণে, একটা সার্টেন মানে এই লেভেলে টাইম ডিউরেশনের কারণে, যেখানে দেখা যাচ্ছে শর্ট ভিডিওস গুলো Reels, শর্ট রিলস এগুলো। তো কন্টেন্টও চেঞ্জ হয়েছে, ব্র্যান্ডের কথাবার্তা বলার স্টাইল চেঞ্জ হয়েছে। সো সময়ের সঙ্গে চেঞ্জ হবে, এটাই তো বোধহয় স্বাভাবিক। মানে 1970 সালের মার্কেটিং এর সঙ্গে তো 1990ও মিলে নাই। তো 90 এর সঙ্গে 25 মিলার কোনো কারণ নাই। আপু ডিজিটাল ট্রান্সফরমেশন আমরা যেটা বলি, এখন তো নতুন চলে আসলো আবার এআই। মানে এই জায়গাটাতে কি আসলে বিটিএল কে কি আসলে ডোমিনেট করে ফেললো এটিএল? বিটিএল কে ডমিনেট তো এটিএল অলওয়েজই করেছিল। বিটিএল ওয়াজ নেভার অন দি টপ লাইনে, এটিএল ওয়াজ অলওয়েজ অন দ্য টপ। বাট হ্যাঁ, টিটিএল যেটা থ্রু দ্য লাইন এখন যেটা আসছে ডিজিটাল এআই, আমার কাছে খুব মনে হয় কি জানো যে এআই ডেফিনেটলি চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করছেও, এখন অনেককেই চ্যালেঞ্জ করছে। কিন্তু আমি খুব স্ট্রংলি বিলিভ করি হচ্ছে যদি স্মার্টলি ইউজ করা যায়, আমি যদি জানি কিভাবে এআই কে ইউজ করতে হবে, তাহলে দিন শেষে এআই ইজ অ্যান অ্যাডভান্টেজ। অনেকটা ডাক্তারের ছুরি আর ছিনতাইকারীর ছুরির মতো। ছুরি কিন্তু ছুরি, একজন ছিনতাই করার জন্য ইউজ করছে আর ডাক্তার জীবন বাঁচানোর জন্য ইউজ করছে। তো ছুরিটার কিন্তু দোষ নাই। তো এআই এরও কিন্তু আমি বলবো না যে কোনো দোষ আছে, দোষটা আসলে কে ইউজ করছে এবং কিভাবে ইউজ করছে তার উপরে। এখন আমি যদি কমপ্লিটলি এআই নির্ভর হয়ে যাই, আমার সব চিন্তা আমি এআই কে করতে দিই, আমার সব কাজ আমি এআই কেই করতে দিই, তাহলে দিন শেষে আই এম ড্যামেজিং মাই ওন ব্রেইন। আমি আমার চিন্তা চেতনা যেটা আছে, আমার চিন্তাশীলতা যেটা আছে, সেটাকে কিন্তু স্যাক্রিফাইস করছি প্রতিনিয়ত। কিন্তু আমি যদি একটু স্মার্টলি কাজ করি, আমি যদি এআই কে আমি কি চাই সেটা যদি একটু টেকনিক্যালি ওকে দিয়ে কাজ করিয়ে নিতে পারি, তাহলে ইউ উইল সি ইট প্রডিউসেস ব্রিলিয়ান্ট রেসপন্স, ব্রিলিয়ান্ট আনসার্স। ওখান থেকে ইউ টেক ইউর ইনপুট, ইউ ডোন্ট জাস্ট অ্যাপ্লাই ইট ইমিডিয়েটলি। এআই তো অনেক কিছু বলে, বাট দেন ওয়ার ইজ ইউর জাজমেন্ট, ওয়ার ইজ ইউর ওন এক্সপিরিয়েন্স? ওটা কাজে লাগিয়ে যে মার্কেটিং করতে পারবে, যে প্ল্যান করতে পারবে, দ্যাট পারসন উইল ডেফিনেটলি বি দেয়ার ফর এভার। তাকে কেউ সরাতে পারবে না। আর বাকি আরেকটা এআই নিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, এআই দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলা খুব সহজ, একটা এআই দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলা খুব সহজ, এখন বিজ্ঞাপন বানিয়ে ফেলা খুব সহজ, কিন্তু মানুষকে টাচ করা কি সহজ? আমার মনে হয় এটা প্রশ্ন আসলে থাকা উচিত। যারা এখন এআই নির্ভর বিজ্ঞাপন নিয়ে, খুব অনেকগুলো ব্র্যান্ডকে আমরা দেখছি যে এআই বিজ্ঞাপন করে যাচ্ছেন। কিছুদিন আগে আমরা একটা বিজ্ঞাপন দেখেছি, আমি আর ব্র্যান্ডের নাম নিচ্ছি না, দুটা বন্ধু কোলাকুলি করলো, পরে এক বন্ধুর 3টা হাত বের হয়ে আসলো। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোল হয়ে ভরে গেল। তো এআই আমরা ইউজ করব, কিন্তু সচেতনতার সাথে ইউজ করব। আরেকটা হচ্ছে দিন শেষে যেন হিউম্যান কানেকশনটা মিস না হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এআই দেখলে কিন্তু বোঝা যায় যে এটা একটা এআই মানুষ, রাইট? সে আমার মতো না, হ্যাঁ, রক্ত মাংসে করা মানুষ না। তো এআই এটাই ওই অ্যাওয়ারনেসে একটা প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, মানে একটা হেলথ কেয়ার রিলেটেড ব্র্যান্ড যদি হয়, ধরেন আপনি একটা হেলথ কেয়ার ব্র্যান্ড অথবা একটা পার্সোনাল কেয়ার ব্র্যান্ড, হ্যাঁ, একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, একটা এআই ক্যারেক্টার এসে বলছে যে আমি ইউজ করার পরে আমার ব্লেমিশেস দূর হয়ে গেল। I will never believe that, because তুমি তো ব্লেমিশেস ছাড়াই তৈরি হয়েছো বাবা, তোমাকে তো কেউ ফ্ল দিয়ে বানায় নাই। সো সব ব্র্যান্ডের জন্য ঢালাওভাবে আসলে এআই ইউজ করে বিজ্ঞাপন বানানোটা আমার কাছে মনে হয় বোকামি হবে। আপু একটা বিষয় একটু জানি যে এই যে টিটিএল আগের যেরকম আপনি যেটা বললেন 2010-এ আপনি যেটা বলেছিলেন আপনার টিমকে, টিভি কমার্শিয়াল টিমকে, এখন আসলে কত পার্সেন্ট হয় এরকম টোটাল বাজেটের? টিটিএল কেমন থাকে, এটিএল কেমন থাকে? এক্স্যাক্টলি বলা তো মুশকিল, বাট আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি এখন আর মিডিয়া বাইং এর সঙ্গে কানেক্টেড নাই, আমি তখন ব্র্যান্ড মার্কেটিং এ শিফট করে গেছি, বাট আমার যেটা মনে হয় যে বেশ বড় একটা চাঙ্কি এখন ডিজিটালে চলে যায়। আর ডিজিটালের বড় সুবিধা হচ্ছে টিভি যেরকম এক্সপেন্সিভ, ডিজিটাল তো সেরকম এক্সপেন্সিভ না। 3 লাখ টাকা দিয়ে আপনি টিভিতে কিছুই করতে পারবেন না, কিন্তু 3 লাখ টাকা দিয়ে ডিজিটালে আসলে অনেক কিছু করে ফেলা পসিবল। সো ডেটা পাচ্ছে একদম পিন পয়েন্ট করে, আমি যে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে চাই আমি তার কাছেই পৌঁছাতে পারবো।
হুম। রাইট? একটা রুমে 10 জন মানুষ বসে আছে, আমার ওখান থেকে 2 জন মানুষকে টার্গেট করতে হবে। আমি ওই 2 জন মানুষের কাছেই পৌঁছাতে পারবো, বাকি 8 জনের কাছে আমার বিজ্ঞাপন যাবেও না। এই লেভেলে যদি আমি করতে পারি, বাজেটটাও অনেক বেশি বাজেট অনেক, ফ্রেন্ডলি। মানে বাজেটের থেকে যেটা আমার কাছে মনে হয় আরওআইটা অনেক বেশি হাই, হুম। ইম্প্যাক্টটা অনেক বেশি হাই, যেই আচ্ছা। কারণে এখন এক্সপোজার অফ ব্র্যান্ডস ইজ গ্রোয়িং ইন ডিজিটাল মাচ মোর। আপু, এই 8ম বাংলাদেশ মার্কেটিং ডে আমাদের সেই প্রাণের জায়গা, আমাদের ঈদের দিন, রাইট। এবং সেই দিন আপনি একটা প্যানেল ওই দিন পরিচালনা করবেন, ইনশাআল্লাহ। মডারেটর হিসেবে থাকবেন। আপু, ওই দিন আসলে প্রিপারেশনটা কেরকম, আপনার কেমন লাগছে, অথবা আমরা যারা দেখব, অথবা যারা উমেন এন্টারপ্রেনার আগামী দিনে যারা আসবেন, তাদের জন্য আসলে কি কি থাকছে? অনেক কিছু থাকছে। আমি তো বলবো ওমেন এন্টারপ্রেনার কেন, অল অ্যান্ড এভরিওয়ান হু লাভস ডুইং বিজনেস, এনি এন্টারপ্রেনার যে ব্যবসা করতে চান, এনি এন্টারপ্রেনার যিনি চাচ্ছেন যে আপনার টার্গেট কাস্টমারের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন বুঝতে পারছেন না, বিজনেসে খরচ করছেন কিন্তু আরও আয় আসছেন, এরকম কিন্তু কনস্ট্যান্ট আমরা দেখতে হুম, থাকি। হ্যাঁ, হুম। যে প্রমোট করছি কিন্তু হচ্ছে না, কমিউনিকেশন করছি হচ্ছে না, সেটার জন্য শিখতে হবে, সেটার জন্য জানতে হবে। হুম। আর এই শেখা জানার জন্য আসতে হবে 8th মার্কেটিং ডেতে। কারণ ওই দিন আসলে আমরা তো, না হয় আমি তো একটা সামান্য মানুষ, অনেকই ছোট একটা মানুষ, কিন্তু হুম। ওই দিন আসলে কিন্তু সারা বাংলাদেশের মার্কেটিং এর সব রথী মহারথীরা সবাই থাকবেন একটা ছাদের নিচে। মানে ইটস আ ম্যাসিভ অপরচুনিটি ফর এনি এন্টারপ্রেনার, বি আ মেল অর ফিমেল, এনি এন্টারপ্রেনার। আমি বলবো ইট ইজ এ ম্যাসিভ অপরচুনিটি টু কাম অ্যান্ড লার্ন অ্যান্ড অলসো ডু নেটওয়ার্কিং। এটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি তো খুবই এক্সাইটেড, কারণ ইউনো মানে মার্কেটিং ডে ইজ আমাদের নিজেদের দিন। ইউ হ্যাভ অ্যাবসলিউটলি কারেক্ট, মানে পয়েন্টেড ইট আউট, যেটা আসলে আমাদের ঈদের দিন। সো ঈদুল মার্কেটিং ইজ কামিং, 8th ঈদুল মার্কেটিং ইজ কামিং। অ্যান্ড আমি আসলে এই পডকাস্টের মাধ্যমে সবাইকে, যারা এই বিজনেস করতে চাচ্ছেন, যারা মার্কেটিং নিয়ে কাজ করতে চান, ব্র্যান্ড সেলস নিয়েও ইভেন যারা কাজ করছেন বা করতে চান, আমি তো আপনাদের সবাইকে বলবো যে রেজিস্ট্রেশন করেন, চলে আসেন, ডোন্ট মিস আউট। বিকজ এইরকমভাবে এত মানুষকে মার্কেটিং নিয়ে ভালোবাসে এবং প্যাশনেটলি কাজ করে, এইরকম মানুষগুলোকে সামনাসামনি দেখা, তাদের সাথে কথা বলতে পারা, আপনার ভিজিটিং কার্ডটা একজন মার্কেটিয়ারের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারা, এই অপরচুনিটি মিস করবেন না, নেভার এভার, একদমই মিস করবেন না। বিকজ ইউ নেভার নো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, ইউ নেভার নো হোয়াট টুমরো হোল্ডস ফর ইউ, কোন অপরচুনিটি মিস হয়ে যায়। সো দ্যাটস ইট। দ্যাটস ইট। আপু, অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আই রিয়েলি এনজয়েড দ্য ডিসকাশন। আই হোপ যারা দেখছে তারাও যেন এখান থেকে অ্যাটলিস্ট যদি কিছুটাও নেয়, যদি রেজিস্ট্রেশন করে, সার্থক। আপু, থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ। ওকে, আজকের মতো এখানে শেষ করছি আজকের পডকাস্ট লাইভ শো।